ধরেন সাংবাদিকদের যেই চেহারাটা একদম প্রকাশ্যে দেখা যেত, যে বিশেষ করে প্রধানমন্ত্রীর যে প্রেস কনফারেন্স সংবাদ সম্মেলন যেগুলোতে হতো, আপনিও 2 বছর আগের কথা বলছেন, আপনিও যেতেন নিয়মিত। কদিন আগে বর্তমান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলছেন যে সাংবাদিকরা এই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে তেলের ড্রামে গোসল করাতেন, বা তেল যুদ্ধ হতো, কে কত বেশি তেল দিতে পারে আর কি, সেই বিষয়টা আসলেই লক্ষ্য করা যেত। সেটি নিয়ে মানে অফেয়ারেও একরকম আলোচনা হতো। আপনি যখন যেতেন বিষয়গুলোতে কি বিব্রত হতেন, এবং এটা নিয়ে কি সাংবাদিকদের মধ্যে যারা প্রেস কনফারেন্সে যেত তাদের মধ্যে কি কোনো আলোচনা হতো? হ্যাঁ, আলোচনা হতো। আমিও বিব্রত হতাম এবং আমি খুবই মানে কি বলবো, আমি লজ্জিত বোধ করতাম যে সাংবাদিকদের কাজ তো এটি না। মজার ব্যাপার হচ্ছে যে প্রেস কনফারেন্সে আপনি যদি লক্ষ্য করেন যে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তার প্রত্যেকটা প্রেস কনফারেন্সের প্রথম সারিতে কারা বসে থাকতেন? বেশিরভাগই হচ্ছে সিনিয়র সাংবাদিক, বলতে সিনিয়র সম্পাদক, যারা দীর্ঘদিন ধরে সম্পাদক পদে আছেন, বড় বড় পত্রিকার মালিক, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, তারাই তো আসলে পত্রিকার বা টেলিভিশনের মালিক এবং সম্পাদক। তারা বসে থাকতেন এবং তারা তাদের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ হাসিল করার জন্য প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট রাখার চেষ্টা করতেন সারাক্ষণ। এবং প্রধানমন্ত্রী এবং তার সভাসদগণ তাদের বক্তব্যকেই উৎসাহিত করতেন, এবং যারা দুই চারজন একটু প্রফেশনাল প্রশ্ন করার চেষ্টা করতেন তাদেরকে নানা রকম ভর্ৎসনা করা হতো, ধমক দেওয়া হতো। আমি নিজের জীবনে বহুবার ধমক খেয়েছি। এখন নিজের গুণগান করা আজকে আপনার এই আলোচনার উদ্দেশ্য না, কিন্তু তারপরে একবার দু একটা ঘটনা আমি বলি। একবার বুয়েটের আবরার হত্যাকাণ্ডের পরে প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন যে হত্যাকারীকে গ্রেপ্তার করার জন্য। প্রধানমন্ত্রী কি বলে, আমি পুলিশকে নির্দেশ দিয়েছি। তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একদিনের সংবাদ সম্মেলনে আমি প্রশ্ন করেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, আহ আবরার হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশকে আসামি গ্রেপ্তার করার জন্য আপনাকে নির্দেশ দিতে হয়, কোথাও কোনো একটা আগুন লাগলো ফায়ার ব্রিগেডকে আপনাকে নির্দেশ দিতে হয় যে আগুন নিভাও, অমুক জায়গায় এটা হলো, সবকিছু যদি প্রধানমন্ত্রী একাই করেন তাহলে আপনার এই সভাসদ, মানে পাশে ওনারা যারা বসেছিলেন মন্ত্রী, এদের দরকার কি? আপনি যদি সব কাজ একা করেন। তো এই প্রশ্নটা আমাকে তখন অনেক মানুষ, আমি একটু ইলাবোরেটলি করেছিলাম, আমি সংক্ষেপে বললাম, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এই প্রশ্নটি অ্যাপ্রিসিয়েট করেছিল এবং এখনো ইউটিউবে ওটি ঘুরছে, নানাভাবে আছে। এই প্রশ্ন শোনার পরে প্রধানমন্ত্রী কিন্তু ক্ষিপ্ত হলেন আমার উপরে। তিনি বললেন হ্যাঁ, এবং তার তো ঘুরে ফিরে সব আক্রমণের লক্ষ্যবস্তু ছিল বিএনপি। আপনারা তো সবসময় দেখেছেন প্রধানমন্ত্রী দুপুর 11টা 12টার সময় ঘুম থেকে ওঠে, তারপরে মেকআপ করে ইত্যাদি ইত্যাদি করে, কোনোদিন কাজ করেন না। তো আমি তো সেরকম না, আমি তো ভোর 5টা থেকে উঠি এবং আমি যেহেতু সরকার প্রধান আমাকেই তো সবকিছু দেখতে হবে। তো তার মানে কি? মানে হচ্ছে যে উনি এমন কোন প্রশ্ন পছন্দ করতেন না যেটি ওনার গুণগান নাই যেটির মধ্যে। এবং একটা পর্যায়ে হয় কি, যে দীর্ঘদিন ক্ষমতায় থাকলে তো যে কেউ স্বৈরাচারী হয়ে ওঠে। পৃথিবীর ইতিহাসে এমন কোথাও নেই যে টানা 10 বছর 15 বছর ক্ষমতায় থাকলেন এবং তিনি খুব গণতান্ত্রিক আচরণ করছেন। শেখ হাসিনার ক্ষেত্রে তাই হয়েছে। আপনি দেখেন যে 1996 থেকে 2001-এর শেখ হাসিনা, ইভেন 2009 থেকে 2013-14 পর্যন্ত, যতদিন পর্যন্ত উনি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত ছিলেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওনার এক ধরনের ভিত্তি ছিল, জনগণের সঙ্গে ওনার মিশতেন, উনি পত্রিকা পড়তেন। আমি নিজে দেখেছি যে পত্রিকার মফস্বলের পাতাও উনি পড়তেন। কিন্তু পরবর্তীকালে উনি নিজেই বলেছেন সংবাদ সম্মেলনে, না না আমি তো পত্রিকা পড়ি না, পত্রিকায় কি লেখে আমি তো জানি, সব আমার বিপক্ষে লেখে। তার মানে উনি কতটা জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন যে পত্রিকা পড়ার প্রয়োজনীয়তা উনি মনে করতেন না, শুধুমাত্র ওনার আশপাশের যারা অনুচর চামচা বা সুবিধাভোগী আছেন তাদের কথাই উনি শুনতেন। ফলে ওনার ভিতরে আরো বেশি স্বৈরাচারী মনোভাব তৈরি হয়েছে। আর সংবাদ সম্মেলনে যেটি আপনি বললেন, হ্যাঁ অবশ্যই আমি বিব্রত যে সাংবাদিকরা সাংবাদিকতার নামে, সংবাদ সম্মেলনের নামে এরকম প্রশ্ন করতেন, বা প্রশ্ন করার নামে আসলে প্রশংসাই করতেন। প্রশ্ন থাকতো না, 5 মিনিট কথা বললে তার মধ্যে 4.5 মিনিট হচ্ছে ওনার স্তুতি গুণগান, এবং শেষে 30 সেকেন্ড হয়তো কোনো একটি মন্তব্য। প্রশ্ন খুব কম থাকতো। আর যারা প্রশ্ন করতে চাইতেন তাদেরকে নিরুৎসাহিত করা হতো, কারণ মাইক তো দেয় প্রেস কনফারেন্সের প্রেস উইং এর লোকজন, তারাও জানে কাকে মাইক দিতে হবে, কে মাইক পেলে প্রশংসা করবেন। ফলে সাংবাদিকদেরকে শুধু, মানে প্রফেশনাল সাংবাদিকদেরকে দোষ দিয়েও লাভ নেই, তারা তো অনেকে যেতেও পারতেন না ওখানে, গেলেও প্রশ্ন করার সুযোগ যাবার পেতেন জন্য না। কি আর কোনো আমার মতো যারা, যাবার জন্য কি কোনো মানে কোয়ালিফিকেশন থাকতে হতো? কারা প্রধানমন্ত্রীর প্রেস না কনফারেন্সে যেতে পারবেন? না, এটা এটা প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স প্রেস উইং থেকে ঠিক করা হতো কারা যেতে পারতেন, কারা যেতে পারবেন। একটা তালিকা গণভবন অথবা প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকতো, এবং সেই তালিকাটি জানিয়ে দেওয়া হতো ফেসবুকে বা অন্য গ্রুপ যেগুলি ছিল সেই গ্রুপে, এবং সেখানে দেখা যেত যে বিভিন্ন টেলিভিশনের হেড অফ নিউজ, পত্রিকার সম্পাদক, কোনো কোনো ক্ষেত্রে ওই প্রধানমন্ত্রী বিটের রিপোর্টার, এরা আমন্ত্রিত থাকতো। এবং তার মধ্যে আমার মতো কেউ যদি কোনো কারণে বেয়াদবি করে ফেলে বা কোনো সত্যি কথা বলে ফেলে, তার নাম পরের দিন কাটা। তো এই হচ্ছে বাস্তবতা। আচ্ছা।